আচ্ছা, নয়েল এক্সট্রাকশন থিওরি অফ জেগাফ এই টার্মটা বোঝার জন্য, এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে কিছু আ কিওয়ার্ডস মাথায় রাখা লাগবে। ১ম হচ্ছে ফিড কাকে বলে? ফিড হচ্ছে আ কম্বিং সিকোয়েন্স এর মধ্যে সবার ১ম সিকোয়েন্সটা ছিল হচ্ছে ফিড। ফিড বলতে আমরা বোঝাই ফিড রোলার একবার নিপিং সাইকেলে সে হচ্ছে কতটুকু ম্যাটেরিয়াল ফিড দেয়। এটার লেংথ হতে পারে, আমরা বইতে পড়েছিলাম 4.3 থেকে 6.7, কিংবা আমরা 5 to 7 মিলিমিটার এটাও বলতে পারি। তো হচ্ছে এইটুকু পরিমাণে হচ্ছে একটা ফিড রোলার ফিড দিবে। সেটাকেই বলা হচ্ছে ফিড। তারপরে আ ফিডের আবার ২ ধরনের হচ্ছে টাইপ হতে পারে। গত ক্লাসেও আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। একটা টাইপ হতে পারে ব্যাকওয়ার্ড ফিড, আরেকটা টাইপ হতে পারে ফরওয়ার্ড ফিড। এই ফরওয়ার্ড কিংবা ব্যাকওয়ার্ড ফিডিং আসলে আ আ ২ টা সিকোয়েন্স এর উপরে নির্ভরশীল। একটা সিকোয়েন্স হচ্ছে নিপার্স ফরওয়ার্ড এবং আরেকটা সিকোয়েন্স হচ্ছে নিপার্স ব্যাকওয়ার্ড। এই ২ টা সিকোয়েন্স আশা করি তোমাদের মনে আছে। তো আমি একটু মনে করিয়ে দিই। নিপার্স ফরওয়ার্ড হচ্ছে যেই সিকোয়েন্স এর মধ্যে আ নিপার্স ২ টা, অর্থাৎ টপ এবং বটম নিপার, তারা ফরওয়ার্ড মুভমেন্ট এর দিকে আগাতে থাকে। অর্থাৎ সামনের দিকে হচ্ছে আগাতে থাকে। সেটাকে বলা হয় নিপার্স ফরওয়ার্ড। আর পিসিং ডিট্যাচিং হয়ে যাওয়ার পরে নিপাররা যখন পেছনের দিকে আসতে থাকে, ব্যাকওয়ার্ড পজিশনে মুভ করে, তখন সেটাকে আমরা বলি নিপার্স ব্যাকওয়ার্ড। এখন টপ এবং বটম নিপার ফরওয়ার্ড পজিশনে যাওয়ার সময় যদি ফিড রোলার ফিড দিয়ে দেয়, টপ এবং বটম নিপার ফরওয়ার্ড পজিশনে যেতে, যেতে যদি ফিড রোলার ফিড দিয়ে দেয়, তখন সেই ফিডটাকে আমরা বলব ফরওয়ার্ড ফিড। আর টপ এবং বটম নিপার ব্যাকওয়ার্ড পজিশনে আসতে, আসতে যদি হচ্ছে ফিড রোলার ফিড দিয়ে দেয়, তখন তাকে আমরা বলব হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। আশা করি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফিড কি বুঝতে পেরেছি। তারপরে আরেকটা টার্ম আমাদের জানা স্যার থাকা আরেকবার লাগবে। বলেন স্যার। আবার বলতে হবে? হ্যাঁ, নিপার্স টপ এবং বটম নিপার যখন ফরওয়ার্ড পজিশনে যেতে থাকে, তখন যদি ফিড রোলার ফিড দেয়, তখন তাকে বলে ফরওয়ার্ড ফিড। আর টপ এবং বটম নিপার যদি ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় ফিড রোলার ফিড দিয়ে দেয়, তখন তাকে বলে হচ্ছে ফরওয়ার্ড ফিড। অর্থাৎ ফিড রোলার কখন ফিড দিচ্ছে? নিপাররা ফরওয়ার্ডে যাওয়ার সময়, নাকি নিপাররা ব্যাকওয়ার্ডে আসার সময়? যদি ফরওয়ার্ডে যাওয়ার সময় হচ্ছে ফিড দেয়, তখন তাকে ফরওয়ার্ড ফিড বলবো। আর যদি ব্যাকওয়ার্ডে আসার সময় যদি ফিড দেয়, তখন তাকে হচ্ছে ব্যাকওয়ার্ড ফিট বলবো। এবার বোঝা গেল? আচ্ছা, আশা করি বোঝা গেছে। আরেকটা টার্ম যেটা, সেটা হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। ডিটাচমেন্ট সেটিং বলতে বোঝানো হচ্ছে একটা দূরত্ব। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাম দিকের ছবিটাতে নিপারের সাথে ডিটাচিং রোলারের দূরত্বটাকেই বলা হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। তো আমরা এক্ষেত্রে আসলে এখানে একটা বাড়তি কথাও বলেছিলাম। আমরা বলেছিলাম সর্বনিম্ন দূরত্বটাকে ডিটাচমেন্ট সেটিং বলে। সর্বনিম্ন শব্দটা ব্যবহার করা লাগলো এইজন্য যে নিপাররা কিন্তু ফরওয়ার্ড পজিশনে যখন আসে তখন সামনের দিকে আসে। আবার কখনো ব্যাকওয়ার্ড এ যেতে চাইলে পিছনের দিকে চলে যায়। অর্থাৎ নিপাররা কিন্তু তাদের জায়গায় ফিক্সড না। তাহলে কোন দূরত্বটাকে আমি হচ্ছে ফরওয়ার্ড আ কোন দূরত্বটাকে আমি হচ্ছে ডিটাচমেন্ট সেটিং ধরে নিব। তো আমি সেখানে সেজন্যই বলেছি নিপাররা যখন মোস্ট ফরওয়ার্ড পজিশনে আসবে। নিপাররা যখন মোস্ট ফরওয়ার্ড পজিশনে আসবে, তখন হচ্ছে আ নিপারের সাথে ডিটাচিং রোলারের যে সর্বনিম্ন দূরত্ব তৈরি হবে, সর্বনিম্ন দূরত্ব, সেটাকেই আমরা বলব হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। নিপারের সাথে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্বটাকেই বলা হবে হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। তাহলে আমরা জানতে পারলাম ফিট কাকে বলে, ফরওয়ার্ড ফিট কাকে বলে, ব্যাকওয়ার্ড ফিট কাকে বলে এবং ডিটাচমেন্ট সেটিং কাকে বলে। আচ্ছা, এই টার্মগুলি জানা থাকলে এখন আমরা শুরু করি। তো এক্সট্রাকশন থিওরি অফ একটু অপেক্ষা করছি।
আচ্ছা, তো এখানে আ আমরা হচ্ছে আবারও চলে আসি। চ্যাট বক্সে আমি লিখে দিয়েছি। দয়া করে চ্যাট বক্সে কেউ আইডি লিখো না। যারা ডিসকানেক্ট হয়ে যাওয়ার আশঙ্কা করো পার্সোনালি হচ্ছে তোমাদের সিআর কে জানায় রাখো, সিআর বলে দিবে। তুমি চ্যাট বক্সে আইডি লিখলে আমি ধরে নেই কারো মনে হয় কোনো প্রশ্ন আছে। আমি হচ্ছে পড়ানো বাদ দিয়ে চ্যাট বক্স চেক করতে চলে যাই। এটা বেশ কয়েকবারই বলা হয়েছে। আশা করি সামনের সময় থেকে খেয়াল রাখবে। তো এখন ব্যাকওয়ার্ড ফিড এর ক্ষেত্রে তো আমরা বলেছি যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফিড ২ টা ফিড সিস্টেম। তো চার্লস জেগফ হচ্ছে ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড ফিড এর জন্য ২ টা ইকুয়েশন ডেভেলপ করেছেন। আমরা আজকে সবার ১ম এ হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড সিস্টেমের জন্য নয়েল থিওরির যে ইকুয়েশন সেটা ডিরাইভ করাটা আজকে আমরা দেখব। তো একটু আমাদেরকে আজকে মনোযোগী হতে হবে অন্যান্য দিনের চাইতে বেশি। তো এখানে সবার ১ম এ আমরা বাম দিকের ডায়াগ্রামটাতে একটু খেয়াল করি। বাম দিকের ডায়াগ্রামটাতে যেটা দেখানো হয়েছে যে এখানে ডিটাচিং আ যেই সিকোয়েন্স, সেই সিকোয়েন্স থেকে আমাদের আলোচনার শুরু। ডিটাচিং সিকোয়েন্স থেকে আমাদের আলোচনা শুরু। তো ডিটাচিং সিকোয়েন্স এ আসলে কি হয়? ডিটাচিং সিকোয়েন্স এ যদি আমাদের মনে পড়ে যে ডিটাচিং রোলার গুলি ফরওয়ার্ড মুভমেন্ট দেয়। ডিটাচিং রোলার কিন্তু একটা হচ্ছে আ দুমুখো সাপ। কারণ সে হচ্ছে ওয়েব রিটার্ন এর সময় ব্যাকওয়ার্ড মুভমেন্ট দেয় এবং ডিটাচিং এর সময় ফরওয়ার্ড মুভমেন্ট দিয়ে আ যাদেরকে পিসিং করা হয়েছিল তাদেরকে নিয়ে চলে যায়। যদি এই কথাগুলি অপরিচিত লাগে তার মানে হচ্ছে তুমি আগের লেকচার গুলি হচ্ছে দেখো নাই। কম্বিং সিকোয়েন্স এর লেকচারটা দেখো নাই। বা হচ্ছে ওইদিন ক্লাসে ছিলে না। তো এই ডিটাচিং এর সময় হচ্ছে ডিটাচিং রোলার ফাইবারটাকে নিয়ে সামনের দিকে চলে যাবে। এবং সিকোয়েন্স পড়ার সময় আমরা এটাও বলেছিলাম যে ডিটাচিং রোলার যাদেরকে হচ্ছে আ নিয়ে যায় সাথে করে। ডিটাচিং রোলার হচ্ছে যাদেরকে সাথে করে নিয়ে যায়। যেমন তোমরা নিশ্চয়ই ডিসপ্লেতে দেখতে পাচ্ছ যে এইখানে ডিটাচিং রোলার দেখা যাচ্ছে এবং এই ডিটাচিং রোলারের মাঝখানে যে ল্যাপটাকে দেখা যাচ্ছে, ওই ল্যাপটা কিন্তু পুরোপুরি নিরাপদ। অর্থাৎ এই ল্যাপের মধ্যে যেই ফাইবার গুলি চলে আসে, ফাইবার যদি কোনোভাবে একবার ডিটাচিং রোলার পার হয়ে যেতে পারে, তাহলে সেই ফাইবারের হচ্ছে আর কমড আউট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। সেই ফাইবারটা পুরাপুরিভাবে হচ্ছে সে নিরাপদ হয়ে যায়। এখন আমরা হচ্ছে আবারও চলে আসি আমাদের ডায়াগ্রামে। তো এখানে ডিটাচিং সিকোয়েন্সটা মাত্র শুরু হবে। অর্থাৎ ডিটাচিং রোলার মাত্রই সামনের দিকে মুভ করবে। এটা টপ নিপার, তার নিচে হচ্ছে বটম নিপার, এদিকে ফিড রোলার, আর এখানে সলিড লাইন দিয়ে ল্যাপকে বোঝানো হচ্ছে। সলিড লাইন দিয়ে ল্যাপকে বোঝানো হচ্ছে। এবং ই দিয়ে বোঝানো হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। অর্থাৎ নিপার এখন ডিটাচিং রোলারের সবচেয়ে কাছাকাছি অবস্থায় আছে। ই দিয়ে বোঝানো হচ্ছে ডিটাচমেন্ট সেটিং। এখন আমি হচ্ছে আ একটা ফাইবার আঁকি। যদি এরকম হয়, ল্যাপের মধ্যে ফাইবারটা যদি এরকম হয় দেখো তো। যদি কোনো একটা ফাইবার আঁকি যার ফাইবারের লেংথ হচ্ছে ই এর সমান, ঠিক আছে? আমি এখন মাত্র যে ফাইবারটা আঁকলাম এই ফাইবারের লেংথ হচ্ছে ই এর সমান। ডিটাচমেন্ট সেটিং এর সমান। তো ই এর সমান যদি হয়, তো এই অবস্থায় যদি ডিটাচিং রোলার মুভ করতে শুরু করে, তাহলেই কিন্তু ফাইবারটা ডিটাচিং রোলার অল্প একটুখানি ঘুরলেও ফাইবারটা কিন্তু নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। অর্থাৎ ডিটাচিং রোলারের মাঝখানে সে চলে যাচ্ছে। অর্থাৎ যে ফাইবারটা আমি আঁকলাম এই ফাইবারটা ডিটাচিং রোলারের একদম গোড়ায় চলে আসছে তো নিপ পয়েন্টে। ডিটাচিং রোলার যখনই ডিটাচিং শুরু করবে অর্থাৎ যখনই ফরওয়ার্ড মুভমেন্ট করবে তখনই কিন্তু এই ফাইবারটা ডিটাচিং পেয়ারের মাঝখানে নিরাপদ আশ্রয়ে গিয়ে সে হচ্ছে চলে যাবে। এখন এটা একটা নিশ্চয়ই বোঝা গেল যে ফাইবারের লেংথ যদি ই এর সমান হয় তাহলে সেই ফাইবারটা কিন্তু ডিটাচিং রোলার ঘুরা শুরু করা মাত্রই সে নিরাপদ জায়গায় চলে যাবে। এখন আমি আরেকটা ফাইবার আঁকি। এই ফাইবারটা ই এর সমান না। এই ফাইবারটাকে একটু ছোট ফাইবার আঁকি। ২য় যেই ফাইবারটা আঁকলাম, এই ফাইবারটা একটু ছোট আঁকলাম। তো এই যে যেই ফাইবারটা আমি আঁকলাম, তো ডিটাচিং রোলার যদি ফরওয়ার্ড মুভমেন্ট দেয়, এই ছোট ফাইবারটার কি হবে? এই ছোট ফাইবারটা কিন্তু ১ম ফাইবারের মতো নিরাপদ আশ্রয়ে যাবে না। বরঞ্চ দেখা যাবে কি, এই ফাইবারটা হয়তো সে আরো বিপদে পড়বে। ডিটাচিং রোলার তাকে সামনে আগায় নিলে সে হয়তো এই যে আমি ডট লাইন দিয়ে দেখাই, এই ডট লাইন দেওয়া জায়গায় সে হচ্ছে হয়তো চলে আসবে। ঠিক আছে? তো ডিটাচিং রোলার তাকে আগায় গেল। ল্যাপের টানের কারণে ছোট ফাইবারটা এই ডট লাইন দেওয়ার জায়গায় চলে আসলো। এখন কিন্তু সে আরো বিপদে পড়ে গেল। কেন বিপদে পড়ল? কারণ হচ্ছে আগে তো ছোট ফাইবারটা তাও টপ আর বটম নিপারের মাঝখানে ছিল। এখন কিন্তু ডিটাচিং রোলার ঘুরে যাওয়ার ফলে এই ফাইবারটা হচ্ছে ডিটাচিং রোলারেও গেল না, আবার নিপার থেকেও বের হয়ে আসলো। অর্থাৎ সে এখন ভাসমান হয়ে গেল।
এই অবস্থায় যদি হচ্ছে এই ল্যাপটাকে কম্বিং করা হয়, তাহলে কিন্তু এই ফাইবারটা অবশ্যই নয়েলের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ওয়েস্টেজ হিসেবে সে হচ্ছে গণ্য হবে তখন। তার মানে ফাইবারের লেংথ যদি এর সমান হয়, ডিটাচিং সিকোয়েন্স শুরু হওয়া মাত্রই সেই ফাইবারটা নিরাপদ জায়গায় পৌঁছে যাবে। কিন্তু যেই ফাইবারগুলির দৈর্ঘ্য এর চাইতে কম হয়, তাদের কিন্তু নিরাপদ পর্যায়ে পৌঁছে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বরঞ্চ সম্ভাবনা হচ্ছে এই ফাইবারগুলি নিরাপদ আশ্রয় ছেড়ে তারা ভাসমান হয়ে যাবে এবং পরবর্তী কম্বিং এ গিয়ে তারা রিমুভ আউট হয়ে যাবে। ২ টা সিকোয়েন্স বললাম, ২ টা সিনারিও বললাম। আরেকটা সিনারিও হচ্ছে যদি এমন হয় কোন ফাইবারের লেংথ এর চাইতে অনেক বেশি বা এর চাইতে বেশি, তাহলে তাদের কি হবে? অবশ্যই বোঝা যাচ্ছে ফাইবারের লেংথ এর সমান হলেই যদি সে ডিটাচিং রোলার বরাবর চলে আসে, এর চাইতে বেশি হওয়া মানে তো সেই ফাইবারটা আরো নিরাপদ। সেই ফাইবারটা তো ডিটাচিং রোলারের ভিতরে আরো ভালোভাবে আছে। সুতরাং সে কিন্তু তখন আরো নিরাপদ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই ৩ টা সিনারিও তোমরা বুঝতে পেরেছ কিনা? আমি আবারও তাহলে সামারিটা বলে দেই যে ডিটাচিং স্টেপ থেকে আমরা চিন্তা শুরু করলাম এবং ডিটাচিং স্টেপ থেকে আমরা বুঝতে পারলাম যে কোন একটা ফাইবারের লেংথ যদি ন্যূনতম এর সমান হয়, তাহলে সে নিশ্চিতভাবে নিরাপদে চলে যাবে। আর যদি ফাইবারের লেংথ এর চাইতে ছোট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিশ্চয়তা দিতে পারি না। তারা কিন্তু কমড আউট হয়ে যাওয়ার আশঙ্কার মধ্যে থাকবে। কোন ফাইবার যদি এর চাইতে বড় হয়, তাহলে তো সে আরো ভালোভাবেই নিরাপদ। এই ৩ টা সিনারিও কি আমরা বুঝতে পারছি? কেউ একজন একটু রেসপন্স করো। বা না বুঝে থাকলেও বলো। যারা বুঝো নাই তারা স্যার নিঃসংকোচে বলো, বুঝতে আর যারা বুঝে আছো তারা ১ জন ২ জন বললেই হবে। স্যার পুরাপুরি খুব ভালো মতো বুঝি নাই, হালকা বুঝছি। হ্যাঁ, কোন অংশটা বুঝো নাই তাহলে সেটা একটু বলো, আমি তাহলে আবার রিপিট করি। স্যার ওই যে রোলার ডিটাচিং রোলারের যে ফাংশনটা যেটা আর কি বললেন। হ্যাঁ, ডিটাচিং রোলারের ফাংশন তুমি মনে হয় তাহলে ওই যে যেটা বললাম কম্বিং সিকোয়েন্স এর সময় ছিলে না বা পড়োনি। ডিটাচিং রোলারের ফাংশন হচ্ছে সে ব্যাকওয়ার্ড মুভমেন্টও দেয় আবার ফরওয়ার্ড মুভমেন্টও দেয়। তো ডিটাচিং সিকোয়েন্সে এসে ডিটাচিং রোলারটা হচ্ছে সে ফরওয়ার্ড মুভমেন্ট দিবে, অর্থাৎ ফাইবারটাকে টেনে সামনের দিকে নিয়ে যাবে। তো ডিটাচিং রোলারের মাঝখানে ডিটাচিং রোলার পার হয়ে যেই ফাইবারটা চলে আসবে সে পুরাপুরি নিরাপদ। কম্বিং সেগমেন্টের আক্রমণ থেকে সে পুরাপুরি মুক্ত। এজন্যই আমরা বললাম ফাইবারের লেংথ যদি ন্যূনতম পক্ষে এর সমান হয়, যেমন এখানেই খেয়াল করো, তাহলে ডিটাচিং রোলার ঘুরলেই কিন্তু ফাইবারটা সামনের দিকে পার হয়ে যাচ্ছে। আর যেই ফাইবারটার লেংথ এর চাইতে ছোট, এই যে এখানে যেটা আছে, ডিটাচিং রোলার ঘুরলে সে কিন্তু ডিটাচিং রোলার পর্যন্ত আসতে তাকে অনেক দূর পথ পাড়ি দিতে হবে। সে এত দূর পথ পাড়ি দিতে পারবে না। সে বরঞ্চ এইখান থেকে এসে এই ডটেড পজিশনে চলে আসবে। তো এখানে আসলে তো সে আরো ঝামেলায় পড়ে গেল। কারণ আগে ছিল টপ আর বটম নিপারের মাঝখানে, নিরাপদ ছিল। এখন কিন্তু সে ভাসমান হয়ে গেল। কমবারে সে কম করা মাত্রই এই শর্ট ফাইবারটা কিন্তু রিমুভ আউট হয়ে যাবে। এটাই বলেছি। আচ্ছা, কেউ কি বুঝেছো নাকি কেউই বুঝো নাই? বুঝেছি স্যার। স্যার বুঝতে পারছি স্যার স্যার। বুঝতে পারছি মোটামুটি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যদি হচ্ছে আমি আসলে এখানে মোটামুটি হইলেও একটু মুশকিল। আমি চাচ্ছি তোমরা একটু ভালোভাবেই বুঝো। তো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, আরেকটু আগাই। আমার মনে হয় যে দেখো প্রশ্নের জবাব পাওয়া যায় কিনা। তো এটা আমরা কথা বললাম হচ্ছে ডিটাচিং স্টেপের বিষয়ে। ডিটাচিং স্টেপ থেকে আমরা এই ডিসিশনে আসতে পারি। এখন এই লেংথটা করব কি? অর্থাৎ এই যে আমরা একটা লেংথ পেলাম যে ফাইবারকে টিকে থাকতে হলে ন্যূনতম লেংথ লাগবে তার হচ্ছে ই। ফাইবারকে টিকে থাকতে হলে তার ন্যূনতম লেংথ লাগবে হচ্ছে ই। তো এখন আমরা একটা স্টেপল ডায়াগ্রাম আঁকবো। স্টেপল ডায়াগ্রাম কি জিনিস সেটা তোমাদেরকে আমি বলছি। এখন একটা স্টেপল ডায়াগ্রাম আঁকবো। স্টেপল ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যে যেখানে স্টেপল লেংথের ফাইবার গুলিকে তাদের দৈর্ঘ্য বরাবর বসানো হবে। স্টেপল লেংথের স্টেপল ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেই ডায়াগ্রামে ফাইবারের লেংথ গুলিকে স্টেপল লেংথের ফাইবারকে তাদের লেংথ অনুযায়ী হচ্ছে বসানো হবে। অর্থাৎ আমি যদি এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, তার মানে সবচেয়ে এখানে যদি আমি আমার ফাইবার গুলিকে লেংথ অনুযায়ী বসাতে থাকি, তাহলে নিশ্চয়ই সবচেয়ে লঙ্গার লেংথের ফাইবারকে কোথায় বসাবো? সবচেয়ে বামে বসাবো। আর তার চেয়ে ছোট ফাইবারটাকে ডানে, তার চেয়ে ছোট ফাইবারটাকে তার চেয়েও ডানে, সবচেয়ে ছোট ফাইবারটাকে সবচেয়ে ডানে এনে বসাবো। তো সেই ডায়াগ্রামটাকেই বলা হচ্ছে স্টেপল ডায়াগ্রাম।
তো আমরা যেহেতু হচ্ছে একটা ইকুয়েশন ডিরাইভ করতে চাই, তো এইজন্য হচ্ছে আমরা একটা স্টেপল ডায়াগ্রাম এঁকে নিলাম এবং এটাকে ট্রায়াঙ্গেল শেপ আঁকলাম। এটাকে আমরা একটা নাম দিয়ে দেই যেহেতু একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে। আমরা বই অনুযায়ী নাম দিচ্ছি আরকি। A, তারপর হচ্ছে B এবং হচ্ছে C। ঠিক আছে? A, B, C ৩ টা হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল আঁকলাম। এই ট্রায়াঙ্গেল এর মধ্যে আমরা হচ্ছে ওই লেংথটাকে বসাবো। মাত্র এই ডিটাচিং স্টেপ থেকে আমরা যে ডিসিশনটা নিয়ে আসছি। যে হচ্ছে ডিটাচিং স্টেপ থেকে আমরা কি বুঝলাম? যে ফাইবারের লেংথ যদি ন্যূনতম যদি হয়, তাহলেই সে অনায়াসেই নিরাপদে পৌঁছায় যেতে পারবে। আর যদি এর চাইতে বেশি হয়ে যায় ফাইবারের লেংথ তাহলে তো সে আরো আগেই নিরাপদ হয়ে গেল। কিন্তু ফাইবারের দৈর্ঘ্য যদি এর চাইতে ছোট হয়, ফাইবারের দৈর্ঘ্য যদি এর চাইতে ছোট হয় তাহলে তারা কমড আউট হয়ে যাবে অর্থাৎ নয়েল হিসেবে গণ্য হবে। নয়েল কারা? ওই যে কম্বার মেশিনে আমরা যে শর্ট ফাইবারদেরকে ফেলে দিচ্ছি সেটাই হচ্ছে নয়েল। যেহেতু আমরা আ নয়েল কতটুকু বের হবে সেই পরিমাণটাকেই যেহেতু আমরা বের করতে চাচ্ছি তাই আমরা নয়েল নিয়ে মাথা ঘামাচ্ছি যে কতটুকু নয়েল হয়। তো ডিটাচিং স্টেপ থেকে আমরা জানতে পারলাম যে ফাইবারের লেংথ যদি ন্যূনতম হয় তাহলেই সে বেঁচে যাবে। আর যে সমস্ত ফাইবারের লেংথ এর চাইতে কম তারা হচ্ছে নয়েল হয়ে যাবে। এটা আমরা ডিটাচিং স্টেপ থেকে বুঝতে পারলাম। তো আমরা এর যে লেংথটা ছিল ওই লেংথটা সমান ধরা যাক আমরা যেকোনো একটা লেংথ আঁকি। মনে করো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অর্থাৎ লেংথটা এমন একটা লেংথ আ লেংথটাকে আমরা উপরে একটা নাম দিয়ে দেই যে এই লেংথটা যে এটা আমরা উপরে লিখি। বইয়ে এভাবে লেখা আছে তাই আমি ওইভাবেই লিখছি। আর এইখানে ট্রায়াঙ্গেল এর মধ্যে এটার নাম দেওয়া হয়েছে হচ্ছে স্মল m এবং হচ্ছে স্মল n এই mn লেংথটাকেই আমরা এখানে mn হিসেবে আসলাম। তাহলে স্টেবল ডায়াগ্রাম দেখে আমরা বলতে পারি এই কথা ডিটাচিং স্টেপ থেকে আমরা বুঝলাম যে ফাইবারের লেংথ যদি mn এর চাইতে বড় হয় তাহলে সে টিকে যাবে অর্থাৎ হচ্ছে সে বেঁচে গেল। আর যদি ফাইবারের লেংথ mn এর চাইতে ছোট হয় তাহলেই তারা হচ্ছে নয়েল হিসেবে গণ্য হবে অর্থাৎ তারা বাদ পড়ে যাবে, কমড আউট হয়ে যাবে। ঠিক আছে? এইটুকু জিনিস আমরা হচ্ছে ডিটাচিং স্টেপ থেকে আমরা এইটুকু জিনিস বুঝে নিলাম। এখন ডিটাচিং স্টেপের পরে ডিটাচিং স্টেপের পরে হচ্ছে যেটা হয় যখন ডিটাচিং হয়ে যায় তারপরে নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসতে শুরু করে। তো যদি এই কথাগুলি পরিচিত লাগে তার মানে হচ্ছে তুমি আ কম্বিং সিকোয়েন্সটা তোমার ভালোভাবে জানা নাই। কাজেই আপাতত আমি যেরকম বলছি ওভাবেই শুনে রাখো। পরবর্তীতে কম্বিং সিকোয়েন্স পড়ে আবার ভিডিওটা দেখলে আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে। তো ডিটাচিং হয়ে যাওয়ার পরবর্তী সিকোয়েন্সে যেটা হয় যে নিপাররা পিছনের দিকে আসতে শুরু করে। এখন তুমি এই বাম দিকের ছবিটার দিকে একটু তাকিয়ে কল্পনা করার চেষ্টা করো যে ডিটাচিং হয়ে গেল। নিপাররা পিছনের দিকে আসতে শুরু করবে। নিপাররা যদি পিছনের দিকে আসতে শুরু করে তাহলে এই যে ফিড রোলারের নিচ দিয়ে যে ল্যাপটা যাচ্ছিল, সেই ল্যাপটার মধ্যে কিন্তু অবশ্যই টান পড়বে, তাই না? নিপাররা যদি পিছনের দিকে আসতে শুরু করে, এই ল্যাপের মধ্যে কিন্তু অবশ্যই টান পড়বে। টান পড়লে ল্যাপটা ছিঁড়ে যাবে। কোত্থেকে ছিঁড়বে? ঠিক এই ডিটাচিং রোলারের মাঝখান থেকেই ছিঁড়ে যাবে। কেন? কারণ ল্যাপটা তো এখানেই আটকানো ছিল। ডিটাচিং রোলারের এই মাঝখানেই ধরা ছিল। তো নিপাররা পিছনে আসার ফলে যদি ল্যাপটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু ল্যাপ ছিঁড়বে কোত্থেকে? এই ডিটাচিং রোলারের এই মাঝ পয়েন্ট থেকেই ছিঁড়ে যাবে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, নিপার যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে শুরু করে এবং ডিটাচিং রোলারের এই নিপ পয়েন্ট থেকে ল্যাপটা যখন ছিঁড়ে যায়, তখন নিপারের মুখে যেই ল্যাপটুকু আছে, এই ল্যাপটুকুর দৈর্ঘ্য কত? এটা একটু বলো তো আমাকে কেউ বুদ্ধি করে। এই ল্যাপটুকুর দৈর্ঘ্য কার স্যার সমান? মেবি। জি, জি। এই ল্যাপটুকুর দৈর্ঘ্য হচ্ছে এর সমান। হ্যাঁ, এটাই শুনতে চাচ্ছিলাম। যে নিপাররা যখন হচ্ছে আ আ পিছনে আসতে শুরু করে, তখন ডিটাচিং রোলার থেকে হচ্ছে টান লেগে ডিটাচিং রোলার বরাবর ল্যাপটা ছিঁড়ে যায়। তো নিপার যখন পিছনে আসতে শুরু করে তখন তার মুখের মধ্যে পরিমাণ ম্যাটেরিয়াল জমা থাকে। এই যে এখানে। এই যে, এই ছিঁড়ে গেছে কিন্তু এই পয়েন্টে ছিঁড়ে গেল। তার মানে এই যে নিপারের মুখে যতটুকু ল্যাপ আছে, এইটুকু ল্যাপের দৈর্ঘ্য হচ্ছে এখন ই। আশা করি এটুকু বুঝতে পারছো। তো কেউ না বুঝতে পারলে আমাকে কিন্তু বলো চ্যাট বক্সে জানিয়ে দিও যে বুঝি নাই। কারণ তুমি এখানে না বুঝে যদি সামনে আগাও তাহলে সামনে আরো হচ্ছে জিনিসটা তোমার কাছে আরেকটু জটিল মনে হবে। বুঝে আগালে কোনো সমস্যা নাই। খুবই সহজ। তো এটা আমরা বুঝলাম। এখন ডিটাচিং এর পরে নিপাররা ব্যাকওয়ার্ড এ আসতে শুরু করল।
আমি কিন্তু আগেই বলেছি যে আজকে আমরা কথা বলছি হচ্ছে নয়েল এলিমিনেশন উইথ ব্যাকওয়ার্ড ফিড, ব্যাকওয়ার্ড ফিডের জন্য। তাহলে ব্যাকওয়ার্ড ফিড মানে কি? ব্যাকওয়ার্ড ফিড মানে হচ্ছে নিপাররা যখন ব্যাকওয়ার্ড পজিশনে আসতে থাকে তখনই যদি ফিড রোলার ফিড দিয়ে দেয় তখন তাকে বলা হয় হচ্ছে ব্যাকওয়ার্ড ফিড। তাহলে এখন আমরা বললাম যে নিপাররা ব্যাকওয়ার্ড আসা শুরু করলো, তার মুখে ই পরিমাণ ম্যাটেরিয়াল আছে। তো যেহেতু ব্যাকওয়ার্ড ফিডের কথা বলছি তার মানে নিশ্চয়ই নিপাররা ব্যাকওয়ার্ডে আসতে আসতেই আসার সময়ই ফিড রোলার নতুন করে কিছু ম্যাটেরিয়ালকে ফিড দিয়ে দিবে। তাহলে যখন শুরুতে ল্যাপটা ছিঁড়ে গিয়েছিল তখন নিপারের মুখে ছিল ই পরিমাণ ল্যাপ। ব্যাকওয়ার্ডে আসতে যেহেতু ব্যাকওয়ার্ডে আসতে ফিড রোলার নতুন করে এস পরিমাণ ফিড দিয়ে দিল। তাহলে ছিঁড়ে যাওয়ার সময় শুরুতেই তার মুখে ছিল ই, নতুন করে ফিড রোলার এস পরিমাণ ফিড দিয়ে দিল। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এস পরিমাণ ফিড দেওয়ার পরে এখন নিপারের মুখে কতটুকু পরিমাণ ম্যাটেরিয়াল আছে একটু বলো তো আমাকে, কি মনে হয়? ই প্লাস এস। জি, ই প্লাস এস। কি নাম তোমার? ই প্লাস এস বলেছে, এটাকে মাহদি নাকি ইনজামামুল রবিন? আমি স্যার আমির লিটন নাম স্যার। কি? লিটন স্যার। ও লিটন, এস এম লিটন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লিটন তুমি হচ্ছে ভালো বলছো। তা বাকিরা আশা করি জি, বুঝতে তুমি পারছো। বোনাস পেয়ে গেছো লিটন। না দুঃখিত, আমি আসলে কোনো বোনাস টোনাস দেই না। সমস্যা নাই, তুমি এই যে আমি তোমার হচ্ছে কি বলা যায়, আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করলাম আর কি। তুমি আশা করি সবাই বুঝতে পারছো, যারা বলো নাই তারাও বোঝার কথা। আমি আবারও কথাটা বলি যে নিপাররা যখন পিছনের দিকে আসতে শুরু করে তখন ল্যাপটা ছিঁড়ে গেল এবং ছিঁড়ে যাবে তো ডিটাচিং রোলারের মাঝপথ থেকেই। তো হচ্ছে আহ, তখন তার মুখে ছিল ই। আর যেহেতু ব্যাকওয়ার্ড ফিট তার মানে নিপাররা ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময়ই ফিড রোলার নতুন করে আরো কিছু এস পরিমাণ ফিড দিয়ে দিল, এস পরিমাণ ফিড দিয়ে দিল, আমরা ধরে নিচ্ছি এস পরিমাণ ফিড দিয়ে দিল। তাহলে এখন নিপারের মুখে আছে হচ্ছে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল। তো নিপাররা ব্যাকওয়ার্ড ফিডে আসতে ই প্লাস এস পরিমাণ তার মুখে জমা হয়ে যায়। ব্যাকওয়ার্ডে এসে আসলে সে কোথায় যায়, আসো তো দেখি ব্যাকওয়ার্ডে এসে সে কোথায় যায়। ব্যাকওয়ার্ডে এসে কিন্তু নিপাররা আসলে কম্বিং সেগমেন্টের কাছে চলে যায়। ঠিক আছে, কম্বিং সেগমেন্টের কাছে চলে যায়। তার মানে হচ্ছে এই যে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল নিয়ে নিপাররা পেছনের দিকে আসলো, এসে কার কাছে গেল? কম্বিং সেগমেন্টের কাছে গেল। এখন তুমি বাম দিকের ডায়াগ্রামটা খেয়াল করো, এটাকেই আঁকা হয়েছে। টপ নিপার, বটম নিপার, তাদের মুখে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল এবং তারা কম্বিং সেগমেন্টের কাছে চলে এসেছে। স্যার একটা কোশ্চেন করা যাবে? জি অবশ্যই, হ্যাঁ এখন কোশ্চেন করো। স্যার আমরা যে সিকোয়েন্সটা দেখছি ভিডিওতে ওইটা কি ব্যাকওয়ার্ড ফিট নাকি ফরওয়ার্ড? ওইটা ফরওয়ার্ড ফিড, এই জন্যই তুমি ফিড দেখো না। এটাই কি প্রশ্ন ছিল? জি স্যার। এটা কি তোমার প্রশ্ন ছিল যে ওইখানে কেন ফিড হচ্ছে না, ব্যাকওয়ার্ডে চলে আসলো? না স্যার, মানে ওইটা ওটা ফরওয়ার্ড। ব্যাকওয়ার্ড নাকি না না, ওটা ফরওয়ার্ড? জি ফরওয়ার্ড। জি, স্যার। এই জন্যই ব্যাকওয়ার্ড পজিশনে আসার সময় তুমি ফিড দেখো নাই। ঠিক আছে, যদি ভিডিওটা ব্যাকওয়ার্ড ফিডের হতো তাহলে সে ফিড দিয়ে দিত। হ্যাঁ, জি স্যার। ভালো জিনিস ধরছো। তো এই ক্ষেত্রে তার মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে টপ আর বটম নিপার যখন পিছনে এসে মোস্ট ব্যাকওয়ার্ড পজিশনে এসে কম্বিং সেগমেন্টের কাছে ধরা দেয়, তখন তার মুখে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল থাকে। এই কথাটা বোঝাটা খুব জরুরি। এই ডিসিশনটা কিন্তু আমরা বললাম হচ্ছে কম্বিং সিকোয়েন্সের জন্য। এর আগে আমরা হচ্ছে ডিটাচিং সিকোয়েন্সের জন্য ইটাকে শর্ত ধরেছিলাম যে ই এর চাইতে বড় হলে সে টিকবে, ই এর চাইতে ছোট হলে সে বাদ পড়ে যাবে। এখন দেখো কি হয়। কম্বিং এ এসে আমরা দেখলাম যে কম্বিং সেগমেন্টের কাছে যেইটুকু ল্যাপকে হাজির করা হলো ওই ল্যাপের দৈর্ঘ্য হচ্ছে ই প্লাস এস। এখন আমি একটা ফাইবার আঁকি আবারও ডিটাচিং সিকোয়েন্সের মতো। তো একটা ফাইবার আঁকি, যেমন ধরা যাক যদি একটা ফাইবার এরকম হয়, এরকম একটা লেন্থের ফাইবার হয়, বলতো কম্বিং করলে এই ফাইবারটা টিকে থাকবে নাকি বাদ পড়ে যাবে? অবশ্যই কিন্তু এই ফাইবারটা বাদ পড়ে যাবে। তো যদি আমি আরেকটু লম্বা একটা ফাইবার আঁকি, এই ফাইবারটাও কিন্তু কম্প করলে বাদ পড়ে যাবে। তাহলে টিকে থাকতে হলে ন্যূনতম তার দৈর্ঘ্য কত দরকার এটা বলতো। কম্বিং সিকোয়েন্সে টিকে থাকতে হলে তার ন্যূনতম দৈর্ঘ্য কত হওয়া দরকার, এটা কেউ বলতো একজন আনমিউট করে। হ্যাঁ অবশ্যই, চমৎকার। অবশ্যই টিকে থাকতে হলে তার ন্যূনতম দরকার হচ্ছে লেংথ দরকার হচ্ছে ই প্লাস এস। এই যে এরকম। যদি ই প্লাস এস এর চাইতে হচ্ছে বড় হয়, যদি কোনো ফাইবারের লেংথ
ই প্লাস এস এর চাইতে বড় হয় তাহলে তো সে আরো ভালোভাবেই নিরাপদ পর্যায়ে এসে পৌঁছে গেল, কিন্তু আমরা বলছি ন্যূনতম লেংথের কথা। যদি ফাইবারের লেংথ ন্যূনতম ই প্লাস এস হয় তাহলেই কিন্তু কম্বিং সিকোয়েন্স অনুযায়ী সে হচ্ছে টিকে থাকবে। আর যদি ই প্লাস এস এর চাইতে ছোট হয় তারা কিন্তু কমড আউট হয়ে যাবে। এখন এই যে আমরা যে আরেকটা তোমার হচ্ছে লিমিট পেলাম, লেংথের লিমিট, যে লিমিট কতটুকু থাকবে, ঠিক আছে, সেটা আমরা পেলাম হচ্ছে ই প্লাস এস। আমার সামনে হচ্ছে একটা চায়ের কাপ আসছে, তো তো হচ্ছে ওইটা মনে পড়ে গেল যে একটু চা খাই, ওইটা মনে পড়লো আর কি। তো তোমাদেরকে দেখায় দেখায় চা খেতে হচ্ছে। জি স্যার, খেয়ে নেন, হ্যাঁ আমরা ঢেলে যাবো না। হ্যাঁ, ওই তাহিরি সাহেবের কথা মনে পড়ে গেল আর কি, নিজে কেমন তাহিরি তাহিরি মনে হচ্ছে। জি স্যার, ব্রাহ্মণবাড়িয়ার গর্ব স্যার। ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। তো উনি কিন্তু মানে খুবই অকপট, ওনার এই গুণটা আমার কাছে খুবই ভালো লাগে। মানে উনি যা করে উনি আত্মবিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ার তো স্যার এই জন্য। জি স্যার। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে ই প্লাস এস হচ্ছে তার লেংথ, অর্থাৎ যদি ন্যূনতম ফাইবার লেংথ ই প্লাস এস হয় তাহলেই হচ্ছে এই ফাইবারটা টিকে থাকবে। এই কথাটাকে আমরা হচ্ছে আমাদের স্টেপল ডায়াগ্রামে নিয়ে আঁকবো। তো আমি আবারও মনে করিয়ে দিই, এর আগে আমরা যখন এম এন এই দাগটা দিয়েছিলাম স্টেপল ডায়াগ্রামে, ওটা ছিল ডিটাচিং সিকোয়েন্স থেকে পাওয়া ডিসিশন, যে ফাইবারের লেংথ টিকে থাকতে হলে ন্যূনতম ই হওয়াই লাগবে, ই এর চাইতে ছোট হলে বাদ পড়বে, ই এর চাইতে বড় হলে টিকে যাবে। কিন্তু কম্বিং সিকোয়েন্স থেকে আমরা আবার হচ্ছে আরেকটা ভিন্ন তথ্য পেলাম, যে টিকে থাকতে হলে ফাইবারের লেংথ লাগবে ন্যূনতম ই প্লাস এস। এখন এইটাকে আমরা একটু বসাই। তো ই যদি এম এন বরাবর আঁকি, ই প্লাস এস কোথায় আঁকবো? নিশ্চয়ই তার বাম দিকে আঁকবো, যেহেতু স্টেবল ডায়াগ্রাম। আমরা বলেছি লঙ্গার ফাইবার বাম দিকে থাকবে, শর্টার ফাইবার ডান দিকে থাকবে। তাহলে এখন আমরা ই প্লাস এস, যেহেতু আমরা হচ্ছে এটাকে ধরে নিই, এখান থেকে আমরা হচ্ছে একটা টান দিই ই প্লাস এস। আচ্ছা, এখন ই প্লাস এস এটাকে লিখে ফেলি, ই প্লাস এস এই দৈর্ঘ্যটা হচ্ছে ই প্লাস এস। আচ্ছা, এটা যদি হচ্ছে আমরা ই প্লাস এস ধরি, ই প্লাস এসটাকে আমাদের বইতে কি দিয়ে বোঝানো হয়েছে একটু দেখে আসি, বই অনুযায়ী লিখি কিউ আর। এটাকে আমাদের স্টেপল ডায়াগ্রামে লেখা হয়েছে কিউ আর। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ই, এটা হচ্ছে ই প্লাস এস, এবং ই প্লাস এস লেংথটা, এই ডিসিশনটা কিন্তু আমরা পেয়েছি হচ্ছে কোত্থেকে? কম্বিং সিকোয়েন্স থেকে, যে ফাইবারের লেংথ যদি ন্যূনতম ই প্লাস এস হয় তাহলেই কেবলমাত্র এই ফাইবারটা হচ্ছে টিকে থাকবে। তার চাইতে বড় যদি হয়, এদিকে এখানে যদি হয় তাহলে তো অবশ্যই টিকবে, আর যদি ই প্লাস এস এর চাইতে কম হয় তাহলে কিন্তু সে হচ্ছে বাদ পড়ে যাবে। এই ডিসিশনটার সাথে আমরা প্রথম ডিসিশনে কিন্তু একটু এখন আমরা ঝামেলায় পড়ে যাই। কেন ঝামেলায় পড়লাম? কারণ হচ্ছে আমরা দুইবার দুই কথা বলে ফেলছি। একবার আমরা বলছি যে এম এন এর চাইতে বড় হলে টিকবে, এম এন এর চাইতে ছোট হলে বাদ পড়ে যাবে। আবার আমরা মাত্রই বললাম কিউ আর এর চাইতে বড় হলে টিকবে, কিউ আর এর চাইতে ছোট হলে বাদ পড়ে যাবে। এখানে তিনটা সিনারিও তৈরি হয়ে গেছে। একটা হচ্ছে তোমার এই জায়গাটা, যে তোমার হচ্ছে এম এন বি, এই জায়গাটা এম এন বি নিয়ে কিন্তু আমাদের কোনোই কনফিউশন নাই, তাই না? এম এন বি এর কি হালত হবে বলতো? সে কি টিকবে না বাদ পড়বে? স্যার বাদ পড়বে করে যাবে স্যার। অবশ্যই বাদ পড়বে। আমরা যদি হচ্ছে ডিটাচিং এর ডিসিশনকেও রাখি তাহলেও সে বাদ পড়বে, যদি কম্বিং এর ডিসিশনকে রাখি তাহলেও কিন্তু সে বাদ পড়বে। আরেকটা এবার আমি এরিয়া বলি, এ কিউ আর সি, এটার কি হবে বলতো? স্যার এটা নিরাপদ একদম 100%। হ্যাঁ, এটা নিরাপদ। জি, আমরা ডিটাচিং এর ডিসিশন ধরলেও সে নিরাপদ, আবার হচ্ছে কম্বিং এর ডিসিশন ধরলেও সে নিরাপদ। সমস্যা হচ্ছে কি? সমস্যা হচ্ছে কিউ এম এন আর, কিউ এম এন আর, এইটুকু নিয়ে আমরা হচ্ছে ঝামেলায়। এক ডিসিশন বলে যে সে বাদ পড়ে যাচ্ছে, ঠিক আছে, আরেক ডিসিশন বলে যে না সে টিকে যাবে। এখন কি হবে? এই হচ্ছে কনফিউশনে যখন তিনি চলে আসলেন, চার্লস জেকব যখন আসলেন, এই পর্যায়ে এসে তিনি ই এবং ই প্লাস এস এর মাঝখানে একটা এভারেজ দৈর্ঘ্য তিনি বের করলেন।
এভারেজ দৈর্ঘ্যটা কিভাবে বের করলেন সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, এম এন হচ্ছে ই, তাই তো? এম এন যদি ই হয় তাহলে আমি একটা এন থেকে যদি আমি একটা হচ্ছে এই রেখা আঁকলাম, তাহলে এই যে নতুন যেই পয়েন্টটা আঁকলাম, এই পয়েন্টের দৈর্ঘ্য ই এর সমান না? যেহেতু আমি এম এন এর বরাবর নিয়ে আসছি। এই যে আমার কার্সার যেখানে আছে, কিউ থেকে কার্সার, তার দৈর্ঘ্য কতটুকু বলতো? ই। যেহেতু এম এন এর সমান করে আমি হচ্ছে কিউ আর এর থেকে একটা জায়গা বেছে নিলাম, তাহলে আমার কিউ থেকে কার্সার পর্যন্ত হচ্ছে ই। তাহলে কিউ থেকে স্মল আর পর্যন্ত এইটুকু দূরত্ব কি হবে বলতো? স্যার এস। এস। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে কিউ আর ওই এইটুকু হচ্ছে, তাহলে কার্সার থেকে আর দূরত্বটা হচ্ছে এস। এই এস কে হাফ করে ফেলবো। এই এস কে হাফ করলে তখন ধরা যাক সেটা এখানে আসলো এস বাই টু, এস বাই টু, আর নিচ পর্যন্ত টানলে এটা হয়ে যাবে ই প্লাস এস বাই টু। এই মাঝখানের দাগটাকে আমরা বলছি হচ্ছে, এই দৈর্ঘ্যটাকে আমরা নিলাম ই এবং ই প্লাস এস এর অ্যাভারেজ, ই প্লাস এস বাই টু। এটাকে আমরা বলবো হচ্ছে ই প্লাস এস বাই টু। এবং এই দৈর্ঘ্যটাকে হচ্ছে আমরা নাম দিয়ে দিই ও এবং পি, স্মল ও স্মল পি। দেখো তো এখন এই জিনিসটাকে বোঝা যাচ্ছে কিনা যে ওপি লেন্থটা আমরা কিভাবে বের করলাম? এই জিনিসটা কি বোঝা গেল? দুইটা প্রশ্ন, একটা হচ্ছে কেন বের করলাম, অ্যাটেন্ডেন্সটা দিয়েন স্যার। আচ্ছা, অ্যাটেন্ডেন্স হচ্ছে সিআর কে বলে দিও যাদের আইডির সমস্যা, এটা দয়া করে চ্যাট বক্সে লিখো না। আমি তো ওই যে দেখছো ক্লাসের শুরুতে আমি বললাম যে প্লিজ ডোন্ট মেনশন ইওর আইডি অন চ্যাট বক্স, ইনফর্ম ইওর সিআর পার্সোনালি। সিআর ডিসকানেক্ট হয়। আচ্ছা দাঁড়া, আমি তোমাদের জন্য একটা অটো সিস্টেম বার করার চেষ্টা করতেছি। সম্ভবত আমাদের জুম সফটওয়্যারে অ্যাটেন্ডেন্স জমা হয়ে থাকে, যে যারা যারা আসছিল তাদের হচ্ছে একটা আইডি জমা করে ফেলা সম্ভব। আমি এটা দেখতেছি পারি কিনা, পারলে ইনশাল্লাহ তোমাদেরকে জানাই দেবো, তোমাদের আর চিন্তা করতে হবে না। লুকিয়ে লুকিয়ে চলে গেলেও চলবে। আচ্ছা, এখন তাহলে ওপি এটা কি বোঝা গেল কিনা? জি স্যার। তো ই এবং ই প্লাস এস এর মাঝামাঝি একটা হচ্ছে ই প্লাস এস বাই টু, এটা আমরা হচ্ছে বেছে নিলাম। এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা কিউ এম এন আর এইটুকু জায়গা নিয়ে আমরা কনফিউশনে ছিলাম। ওপি দাগটার বাম দিকে কিন্তু খেয়াল করে দেখো লঙ্গার ফাইবার, তাই না? এটা নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারতেছি। ওপি এর বাম দিকে হচ্ছে লঙ্গার ফাইবাররা আছে এবং ওপি এর ডান দিকে হচ্ছে শর্টার ফাইবাররা আছে। চার্লস জেকব এখানে এসে যখন কনফিউশনে পড়লেন, তিনি হচ্ছে ই এবং ই প্লাস এস এর মাঝামাঝি একটা দৈর্ঘ্য বের করলেন, ই প্লাস এস বাই টু, এবং এই ডিসিশনে আসলেন যেহেতু ওপি এর বাম দিকে হচ্ছে লঙ্গার ফাইবার আর ওপি এর ডান দিকে হচ্ছে শর্টার ফাইবার, তার মানে হচ্ছে লঙ্গার ফাইবারই তো টিকে যাওয়ার সম্ভাবনা বেশি, আর শর্টার ফাইবারেরই তো টিকে যাওয়ার সম্ভাবনা কম, বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেহেতু তিনি ওপিটাকে ফাইনাল লিমিট হিসেবে ধরে নিলেন যে ওপি এর ডান দিকে যারা তারা হচ্ছে নয়েল, আর ওপি এর বাম দিকে যারা, ঠিক আছে, তারা হচ্ছে টিকে যাবে ফাইবার, তারা হচ্ছে মানে নিরাপদে থাকবে। আর ওপি এর ডান দিকে যারা তারা হচ্ছে নয়েল হিসেবে, শর্ট ফাইবার হিসেবে তারা রিমুভ আউট হয়ে যাবে। এই কথাটাকে বুঝতে পারছো? শেষের লাইনটাকে বুঝতে পারছো কথার? স্যার আরেকবার একটু বলুন। স্যার বুঝতে পারছি, কিন্তু এটা কেন হবে স্যার? হ্যাঁ, কেন হবে বলতে, যেহেতু পি এর বাম দিকে লঙ্গার ফাইবার, তার মানে যদি টিকে থাকার সম্ভাবনা তৈরি হয় তাহলে কে টিকে থাকার সম্ভাবনা বেশি? কার? অবশ্যই লঙ্গার ফাইবারের টিকে থাকার সম্ভাবনা বেশি। আর যদি ওপি এর ডান দিকে যেহেতু শর্টার ফাইবার, তাহলে আমরা ধরে নিতে পারি যে তাদের আসলে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ব্যাপারটা এরকম। কিংবা অন্য স্যার কোনো এভারেজের প্রশ্ন মতো থাকলে বলতে করো। গেলে এটা অবশ্যই কিছুটা ধারণার উপর ভিত্তি করে তৈরি করা, কারণ আমরা তো শুরুতে স্টেবল ডায়াগ্রামটাকে একটা ট্রায়াঙ্গেল এঁকে নিছি। তো স্টেবল ডায়াগ্রাম কিন্তু সবসময় ট্রায়াঙ্গেল হবে না অবশ্যই, তাই না? হ্যাঁ, এবার একটু চিন্তা করে প্রশ্ন করো তো, এই লাইনটা বুঝছো কিনা বা কি প্রশ্ন মাথায় জমা হয়।
এটুকু কথা কি বোঝা গেছে নাকি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলো। স্যার ওই যে ডায়াগ্রামে স্যার বি এম আর এন, ওটা স্যার ই এর ডিসটেন্স ছিল না স্যার? আমরা যখন আগের সেগমেন্টে পড়তেছিলাম, যদি স্যার ডিসটেন্স যদি ই এর সমান হয় তাহলে তাহলে রিমুভ হবে না, কিন্তু ওই সময় যে বললেন ওটা রিমুভ হয়ে যাবে, জিনিসটা বুঝিনি। কোন সময় যে এখন ডায়াগ্রামে দেখো তো, আমি হচ্ছে এবার এই ডায়াগ্রামটাতে চলে আসতে পারো, এটা এখন দেখলে তোমরা বুঝবে। এই ডায়াগ্রাম জি স্যার। থেকে বলো তো। স্যার এই যে যখন নিপারটা ব্যাকওয়ার্ডে যায় ওই সময় তো হুম। স্যার ন্যূনতম ডিসটেন্স ই যদি হয় তাহলে ওটা হচ্ছে ছিড়বে না, মানে ইয়ে হবে, হ্যাঁ, থাকবে। ডিটাচিং স্টেপ থেকে ওটা। জি। জি স্যার। আর যখন ডায়াগ্রামে স্যার বলা হলো যে কম্বিং। স্যার এম কম্বিং এ স্যার এম এন আর হচ্ছে বি, এটা তো স্যার ই এর ডিসটেন্সটা ছিল না, ই এর ডিসটেন্স ছিল হচ্ছে যে এম এন, এটা এম এম এন। এন, আর কম্বিং এর ডিসটেন্স ছিল এটা ই প্লাস এস কিউ আর। জি স্যার। জি। তাহলে স্যার এখানে এখানে যেহেতু স্যার এখানে তো স্যার দুইটা হচ্ছে আপনি ইয়ে বললেন, একটা হচ্ছে পরস্পর বিরোধী। জি স্যার পরস্পর বিরোধী। এখন প্রথমটার ক্ষেত্রে স্যার এম এন এর সময় স্যার ই তো থাকার কথা না, আবার একটু মানে বলো তো। মানে স্যার বি এম এন, এম এন তো স্যার ইয়ের সমান। আপনি যখন স্যার একটু আগে বললেন যে স্যার দুটো তো পরস্পর বিরোধী হয়ে গেল, এখন একটু আগে যে একটা কোশ্চেন করছিলেন যে বি এম এন এটা কি রিমুভ হবে নাকি থাকবে? হ্যাঁ হ্যাঁ। স্যার এটা তো স্যার যেহেতু ই এর সমান তাহলে এটা কি থাকার কথা ছিল না? না, প্রশ্নটা ছিল এরকম আসলে যে এখানে যখন আমি বলি বিএমএন, তার মানে যে সমস্ত ফাইবারের লেংথ এই ট্রায়াঙ্গেলের মধ্যে পড়বে তাদের কি হাল হবে। ও এমএন আচ্ছা। টা হচ্ছে ন্যূনতম লিমিট, তার মানে এমএন হলেই সে টিকে যাবে। তো জি স্যার। এমএন এর ডান দিকে যারা বিএমএন আমি যখন বলি তার মানে হচ্ছে আমি এই ট্রায়াঙ্গেলটাকে বুঝাচ্ছি। তো যে ও সমস্ত আচ্ছা। ফাইবারের লেংথ মনে করে এরকম হবে, এরকম হবে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে, তারা কি হবে? তারা বাদ পড়বে। ওইগুলো রিমুভ হয়ে যাবে। জি স্যার জি জি বুঝতে জি পারছি। জি জি। বিএমএন ট্রায়াঙ্গেল যখন বলি তার মানে হচ্ছে এই এমএন এর ডান দিকের যে সমস্ত ফাইবার এসে জমা হবে, ঠিক আছে, তাদের কি হবে। জি যেমন স্যার ধরা বুঝতে যাক এই পারছি। যে এই ফাইবারটার কি হবে, এই ফাইবারটার কি হবে, এই ফাইবারে কি হবে, এই ফাইবারে কি হবে, এটার কি হবে, এটার কি হবে, এদের কথা বলেছি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন কি আছে? প্রশ্ন না থাকলে আমি তাহলে একটু সামনের দিকে আগাই। তো আমাদের কাজ মোটামুটি শেষ, অর্থাৎ যেই ফাইনাল ডিসিশনটা আমরা নিলাম যে হচ্ছে আমরা ই এবং ই প্লাস এস এর মাঝামাঝি একটা অ্যাভারেজ লেংথ বের করে হচ্ছে একটা সম্ভাবনা তৈরি করলাম যে যারা লঙ্গার তারা টিকে যাবে, যারা শর্টার তারা বাদ পড়ে যাবে। তো তখন আমরা ফাইনাল এই কথায় চলে আসলাম যে যদি আমার পুরা ফাইবার হয় এবিসি ত্রিভুজ জুড়ে সমস্ত ফাইবার, তাহলে এই সমস্ত ফাইবারের মধ্যে নয়েল কতটুকু হচ্ছে। তাহলে নয়েল হচ্ছে পিওবি ট্রায়াঙ্গেল, এরা হচ্ছে আমাদের নয়েল। এই কথাটা কি বোঝা গেল? যে টোটাল জি আমার ফাইবার যদি হয় এবিসি, তাহলে এর মধ্যে নয়েল হচ্ছে পিওবি, এইটুকু হচ্ছে আমাদের নয়েল। এখন আমি এটাকে যদি ঐকিক নিয়মে নিয়ে যাই যে নয়েল পার্সেন্টেজ কত, এই জিনিসটাকে আমি যদি ঐকিক নিয়মে নিয়ে যাই তাহলে কিরকম হয়। তাহলে টোটাল ত্রিভুজ যদি এ বি সি হয়ে থাকে, টোটাল ত্রিভুজ এবিসি হয়ে থাকলে নয়েল হচ্ছে ওপিবি, তাই না? জি স্যার। আচ্ছা, টোটাল ত্রিভুজ যদি এক হয়ে থাকে তাহলে হচ্ছে নয়েল কতটুকু হবে বলো তো? ঐকিক নিয়ম ওপিবি পরে। স্যার ভাগ হ্যাঁ, ভাগ এবিসি কে। জি এবিসি, এবিসি, এবিসি। তার মানে টোটালটা যদি আমার এবিসি হয়, নয়েল হচ্ছে ওপিবি। টোটাল যদি হয় এক, নয়েল হচ্ছে ওপিবি বাই এবিসি, ঐকিক নিয়ম। আর টোটাল যদি হয় আমার 100, টোটাল যদি 100 অর্থাৎ যেহেতু পার্সেন্টেজ বের করতেছে নয়েল পার্সেন্টেজ, ঐকিক নিয়ম। তো ওপিবি বাই গুণ 100। হচ্ছে এ বি সি, কি হবে বলো? ইনটু 100। 100, ব্যাস। তার মানে এটাই হচ্ছে আমার নয়েলের পার্সেন্টেজ। ঠিক স্যার আছে, বুঝতে পারিনি স্যার শুরু থেকে। শুরু থেকে বুঝতে পারো নাই? না আচ্ছা, স্যার। তুমি এই ট্রায়াঙ্গেলটা বুঝছিলা, এটা বুঝছিলা? জি স্যার এগুলো বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা শেষ ফাইনাল ডিসিশনে কি আসছিলাম? নয়েল কারা? যাদের লেংথ হবে ওপি এর ডান দিকে যাদের লেংথ তারাই কি হবে? নয়েল হবে। এটুকু জি স্যার। তো এখন যেহেতু পুরা স্টেপল ডায়াগ্রামটাই আমি হচ্ছে ট্রায়াঙ্গেল শেপে রেখে নিয়েছি, তাহলে আমি বলতে পারি যে আমার নয়েল হচ্ছে ওপিবি ট্রায়াঙ্গেলের মধ্যে যারা আসবে তারা হচ্ছে আমার নয়েল। তো এইটুকু যদি নয়েল হয় কার সাপেক্ষে? এবিসি এর সাপেক্ষে। এবিসি এর সাপেক্ষে। হ্যাঁ, এবিসি এর সাপেক্ষে, এটাই আমি লিখেছি
যে তোমার সমস্ত ফাইবার যদি হয় এবিসি, তাহলে এবিসি এর সাপেক্ষে নয়েল হচ্ছে ওপিবি। এটাই লিখেছি যে এবিসি এর সাপেক্ষে নয়েল হচ্ছে ওপিবি। আর এবিসি ফাইবারের সাপেক্ষে নয়েল যদি ওপিবি হয়, তাহলে তোমার একের সাপেক্ষে যদি টোটালটা তোমার হয় 1, তাহলে নয়েল কতটুকু হবে? ঐকিক নিয়ম, এ ওপিবি বাই এবিসি। তো একে এত আর 100তে কত? 100তে কত নয়েল পাচ্ছ তুমি? অর্থাৎ আমরা বের করেছি এবিসি এর মধ্যে যদি নয়েল থাকে ওপিবি, একে কত 100তে কত, এটাই আমরা বের করেছি ঐকিক নিয়ম অনুযায়ী। কোন জিনিসটা বুঝো নাই আমাকে একটু বলো তো, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। স্যার এটা একবার দেখেছি স্যার, ওই যে ডায়াগ্রামটা। ডায়াগ্রামটা আচ্ছা ঠিক আছে, একটু জি দাঁড়াও। স্যার। যে কোনো একটা মানে ক্ষেত্র বা যে কোনো একটা জিনিস থেকে শুরু করো যে স্যার আমি এই জায়গাটাতে বুঝি নাই, তাহলে আমার জন্য উত্তর দেওয়াটা সহজ। আবার যদি বলো যে স্যার শুরু থেকে কিছুই বুঝি নাই, তাহলে আমি কিন্তু ভীষণ বিপদে পড়ে যাব। স্যার পুরোটার ক্ষেত্রে তো স্যার যে ও পি বি এতটুকু ধরলাম কেন স্যার? ওপি তো স্যার আমাদের স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, ওপি যখন আমরা ধরলাম তার মানে কি, ওপিটা হচ্ছে টিকে থাকার জন্য ন্যূনতম লেংথ। যেই সমস্ত ফাইবারের লেংথ ওপি এর চাইতে বেশি তারা জি হচ্ছে স্যার। টিকে যাবে। আর যে সমস্ত ফাইবারের লেংথ ওপির চাইতে কম তারা কি হবে? তারা হচ্ছে বাদ পড়বে। তাহলে নয়েলের এলাকা কতটুকু হলো? নয়েলের এলাকা কতটুকু ঠিক হলো? এই ওপিবি এইটার মাঝখানে যে ট্রায়াঙ্গেল, এইটুকু হচ্ছে নয়েলের এলাকা, তাই না? জি স্যার। জি স্যার। বোঝাচ্ছে? তাহলে জি স্যার, এইটুকু বুঝতে যদি পারছি। আমি বলি নয়েলের এলাকা, তাহলে পুরোটুকুর তাহলে সমস্ত ফাইবারের টোটাল এলাকাটা কতটুকু? টোটাল ফাইবারের সমস্ত এলাকাটা হচ্ছে এবিসি। অর্থাৎ সমস্ত ফাইবারের এলাকা হচ্ছে এবিসি, সমস্ত ফাইবারের এলাকার মধ্যে নয়েল আছে হচ্ছে ওপিবি এর মধ্যে। এই জায়গা থেকেই আমি হচ্ছে লেখা শুরু করেছি যে এবিসি এর সাপেক্ষে নয়েলের জায়গা হচ্ছে ওপিবি। একের মধ্যে কত আছে আর 100-র মধ্যে কত আছে। 100 কেন আনলাম? ওই যে আমরা নয়েল পার্সেন্ট বের করতে চাই যে কত পার্সেন্ট, এই জন্য 100 আসলো। এবার বুঝছো? জি স্যার। জি আচ্ছা, স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ যদি বুঝতে পারো ঠিক আছে। তাহলে এখন আমরা এই যে এখানে এই লাইনটা এখানে লেখা হয়েছে, আমি যেটা লিখলাম পি পার্সেন্ট মানে হচ্ছে নয়েল পার্সেন্ট ওপিবি বাই এবিসি ইন্টু 100, এইটুকু বুঝতে পারছো? 100 পর্যন্ত, হ্যাঁ এইটুকু আমরা লিখলামই ইন্টু 100। এখন আমরা আবার একটু ফিরে যাব। তার আগে একটু খেয়াল করো যে ওপিবি এবং এবিসি দুইটা ট্রায়াঙ্গেল, ওপিবি এবং এবিসি দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কিছু জিনিস মিল আছে। বলো তো কি কি জিনিস সমান এখানে? কি কি জিনিস সমান ট্রায়াঙ্গেল ওপিবি এবং এবিসি এর মধ্যে? কি কি জিনিস তুমি সমান দেখো? এপিবি, সরি এবিসি এবং ওপিবি, ওপিবি এবং এবিসি কি কি জিনিস তুমি সমান দেখো? প্রথমে আমি শুরু করি। হ্যাঁ বলো। ওপি ইকুয়াল টু এসি সত্যি বেটা, ওপি আর ইকুয়াল টু সমান হয়? দেখতেছি তো না, তুমি দেখো না? কারণ ওই যে স্ক্রিনে এসে পড়ছে তো ডান সাইড ওপিবি। স্যার ও বি আর এও। না না, তুমি অ্যাঙ্গেল বলো, অ্যাঙ্গেল। লেংথ তো কোনোটাই সমান না গাধা, লেংথ কি এখানে স্যার সমান দেখা যায়? কোশ্চেনটা আরো করেন স্যার। ও হ্যাঁ এই ও দুইটা স্যার, ত্রিভুজ। অ্যাঙ্গেল স্যার পিওবি ও আর সিএবি দুইটাই স্যার সিএবি, 90 হ্যাঁ ডিগ্রি। হ্যাঁ এটা একটা আসছে। 90। লেংথ তো অবশ্যই না, লেংথ তো একটা ত্রিভুজ ছোট আর একটা বড়, লেংথ কি কোশ্চিন কালে সমান হবে নাকি? জি ঠিক স্যার। আছে, এখন তুমি যদি কও জি যে আচ্ছা থাক বাদ দাও, অ্যাঙ্গেল এ একটা তুমি বলছো যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও, তাই না? কারণ কি? কারণ জি দুইটাই স্যার, হচ্ছে সমকোণ। এরপরে 90 ডিগ্রি। আর আচ্ছা অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল সি এই দুইটা কি সমান না? দেখো তো। জি স্যার, অনুরূপ কোণ। হ্যাঁ এটাকে আমরা অনুরূপ কোণ বলি। যাদের মনে নাই, অনুরূপ কোণ হচ্ছে আমরা এই যে দুইটা সমান্তরাল রেখা যদি আঁকি, দুইটা সমান্তরাল রেখাকে যদি আরেকটা রশ্মি এসে ছেদ করে যায়, ঠিক আছে, তাহলে যে কোণ দুইটা তৈরি হয় তারা হচ্ছে অনুরূপ কোণ এবং পরস্পর সমান। ওপি আর এসি সমান্তরাল, এখন বিসি রশ্মি তাদেরকে ছেদ করে গেল, অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি হবে অনুরূপ কোণ, তারা পরস্পর সমান। ছোটবেলায় পড়ে আসছে এটা। তো অ্যাঙ্গেল সি এবং অ্যাঙ্গেল পি সমান পাওয়া গেল, অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ও সমান পাওয়া গেল। আর কি আছে বলতো? আরেকটা বাকি, সেটা কি? স্যার একটু স্যার, এবিসি এবং ওপিবি দুইটার মধ্যে আরেকটা কোন অ্যাঙ্গেল বাকি? ওপিবি বি
স্যার বি কোণ স্যার? বি আর ও এই কি বলি বি এর সাথে তো কেউ বি নাই, কোণ। বি তো সাধারণ কোণ। জি স্যার ভুলে গেছো এটা সাধারণ কোণ? সাধারণ কোণ মানে হচ্ছে অ্যাঙ্গেল বি যেটা, এটা উভয় ত্রিভুজের মধ্যেই আছে। ওপিবি এর মধ্যেও সে আছে, সিএবি এর মধ্যেও সে আছে। এ বি এর মধ্যে ঠিক আছে? আচ্ছা, তার মানে হচ্ছে তিনটা কোণই কিন্তু আমরা পরস্পর সমান পেলাম, এবং তিনটা কোণের মধ্যে আবার একটা তোমার হচ্ছে সমকোণ। এই অবস্থায় এই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে, কি নাম বলবো বলো তো, মনে পড়ে? এই ত্রিভুজটাকে আমরা বলবো হচ্ছে সদৃশ্য ত্রিভুজ। সদৃশ্য ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গেল। সদৃশ্য সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারি। আসতেছে কি সর্বসম স্যার এরকম কিছু বলে মনে হয়। না না, সর্বসম হচ্ছে বাহুও সমান কোণও সমান, তাকে বলে সর্বসম। আর ও যখন আচ্ছা, হচ্ছে জি জি স্যার। তিনটা কোণ পরস্পর সমান, তখন তাকে আমরা বলি হচ্ছে সদৃশ্য ত্রিভুজ। ইংরেজিতে আমরা বলি হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। এবার তোমাদের মাথায় আমি আরেকটু পুরাণ পড়া ঢেলে দিই, সেটা হচ্ছে সদৃশ্য সমকোণী ত্রিভুজের সাথে আমরা একটা হচ্ছে আহ পড়েছিলাম, অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তটা আমি হচ্ছে আগের ব্যাচে আগের সেকশনে পড়ানোর সময় লিখে রেখেছিলাম, তো সেটাই তোমাদের কাজে লাগবে। পড়ে দেখো তো, বা চাইলে নোট করে রাখো, মনে থাকবে তাহলে। দুটি পরস্পর সদৃশ্য সমকোণী ত্রিভুজের অনুপাত। অনুপাত মানে কি? ওপিবি বাই এবিসি, এটাও কিন্তু একটা অনুপাত, একটা উপর একটা নিচে, তাই না? তো দুটি পরস্পর সদৃশ্য সমকোণী ত্রিভুজের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান। আবারও পড়ছি, দুটি পরস্পর সদৃশ্য সমকোণী ত্রিভুজের অনুপাত, এই যে এটা ওপিবি বাই এবিসি, তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান। অনুরূপ বাহু কোনগুলা? দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু, চলো খুঁজে বের করি, তাহলেই তো তাদের বর্গের অনুপাতের সমান আমরা লিখতে পারবো। লিখলে কি হবে সেটা পরের প্রশ্ন। তো অ্যাঙ্গেল ছিল হচ্ছে ওপিবি এবং এবিসি। যে কোনো একটা বাহু বেছে নেই, মনে করো ওবি দিয়ে শুরু করি। ওবি, ওবি এর অনুরূপ বাহু এবিসি তে কোনটা আছে? ওবি এর অনুরূপ অ্যাঙ্গেল এবিসি তে কোনটা আছে? এও এ বি এবি। এবি অ্যাঙ্গেল তো বলেছি আমি, ট্রায়াঙ্গেল বলেছি এবিসি এর সাথে ওপিবি। তাহলে ওপিবি থেকে যদি তুমি ওবি নাও, তাহলে এবিসি থেকে আসবে হচ্ছে এবি, অর্থাৎ ওবি বাই এবি। বর্গের অনুপাত যদি হয় তাহলে হবে ওবি স্কয়ার বাই এবি স্কয়ার। ঠিক আছে? আরো আছে। তো এরপরে যেমন দেখো ওবিটা গেল, তারপরে যে বিপি নাও, বিপি, বিপি। ওপিবি থেকে যদি বিপি নাও, তাহলে এবিসি থেকে কোনটা নিবা? বিপি এর বিসি অনুরূপ হচ্ছে বিসি। হ্যাঁ, তার মানে হচ্ছে বিপি স্কয়ার বাই বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু আরেকটা বাকি ওপি। ওপি নিলে ওই ত্রিভুজ থেকে আসবে হচ্ছে অনুরূপ বাহু এসি, তাহলে ওপি স্কয়ার বাই এসি স্কয়ার। এই জিনিসটাকেই আমরা হচ্ছে এখানে লিখেছি। এটা দুটি পরস্পর সদৃশ্য সমকোণী ত্রিভুজের অনুপাত, এই যে অনুপাত লিখলাম ওপিবি বাই এবিসি, তারপরে তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান। অনুরূপ বাহু কোনটা? এই যে ওপির সাথে অনুরূপ বাহু ছিল এসি, তাই লিখলাম ওপি স্কয়ার বাই এসি স্কয়ার সমান। ওবির অনুরূপ বাহু ছিল হচ্ছে এবি, তাই লিখলাম ওবি স্কয়ার বাই এবি স্কয়ার সমান। বিপির অনুরূপ বাহু ছিল হচ্ছে বিসি, বিপি স্কয়ার বাই বিসি স্কয়ার। এটা বোঝা গেল? বুঝতে পারছি? আমরা হচ্ছে এই অনুসিদ্ধান্ত অনুযায়ী আমরা হচ্ছে এই জিনিসটা লিখতে পারি। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? বলো তো। না স্যার। বুঝি নাই বা এরকম কিছু? আচ্ছা, তো এটা আমরা লিখতে পারি। তো এখন তো লিখবো যে, তো আমরা আসলে কোনটা ব্যবহার করব? আমরা চাইলে ওপি স্কয়ার বাই এসি স্কয়ার ব্যবহার করতে পারি, ওবি স্কয়ার বাই এবি স্কয়ার ব্যবহার করতে পারি, বিপি স্কয়ার বাই বিসি স্কয়ার ব্যবহার করতে পারি। আমাদের ইকুয়েশনে ডেরিভ করার জন্য প্রয়োজন হচ্ছে ওপি স্কয়ার বাই এসি স্কয়ার। সেটাই আমরা হচ্ছে ওপিবি বাই এবিসির পরিবর্তে ওপি স্কয়ার বাই এসি স্কয়ার বসাবো। বাকিগুলি বসালেও গাণিতিকভাবে সঠিক ছিল, কিন্তু বাকিগুলি আসলে আমাদের দরকার নাই, এজন্য আমরা বসাবো না। কাজেই আমরা হচ্ছে ওপিবি বাই এবিসির পরিবর্তে ওপি স্কয়ার বাই এসি স্কয়ার বসাই দিলাম। এটুকু বুঝছো? ওপিবি বাই এবিসি এর জায়গায় যে ওপি স্কয়ার বাই এসি স্কয়ার বসালাম, এটা কি বোঝা গেছে? তোমাদের জি স্যারের হচ্ছে মানে মাত্রা খুবই সীমিত। বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চমৎকার। হ্যাঁ, এবার তাহলে আচ্ছা ঠিক আছে। এখন ওপি স্কয়ার বাই এসি স্কয়ার নিলে জি সুবিধা কি দেখো। ওপি মানে কি? ওপি মানে হচ্ছে ওই ই প্লাস এস বাই টু, ই প্লাস এস বাই টু হোল স্কয়ার বসাই দিলাম। আর এসি কি জিনিস?
এসি হচ্ছে লংগেস্ট ফাইবার, কিন্তু আমরা আগেই Fiber. বলেছিলাম স্টেপল ডায়াগ্রামের বাম দিকে থাকবে লঙ্গার ফাইবার আর ডান দিকে থাকবে শর্টার ফাইবার। তো হ্যাঁ। বাম দিকে সবচেয়ে বড় দৈর্ঘ্যের ফাইবারের লেংথ কত? এসি। তো সেটাকে আমরা ধরে নিয়েছি এম, তাই আমরা এম বসিয়ে দিলাম। আর 100 তো ওই যে শুরুতেই 100 ছিল, ঠিক আছে, সেই 100 Percentage. এখনো আছে। জি, পার্সেন্টেজের জন্য আমরা যে 100 বসিয়েছিলাম সেটা। তার মানে নয়েল পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ই প্লাস এস বাই 2 হোল স্কয়ার বাই এম স্কয়ার ইন্টু 100%। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন ইকুয়েশনের আসলে অ্যাপ্লিকেশনটা কি? ইকুয়েশন তো আমরা বুঝলাম। ইকুয়েশন থেকে আমরা আসলে যে জিনিসটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে, যে তথ্যটা আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে ই মানে কি ছিল মনে পড়ে? ই মানে কি ছিল? স্যার ওই যে Detachment ফাইবারটা setting. যেটা detachment. ডিটাচমেন্ট সেটিং, ঠিক আছে। এই যে এই দূরত্বটা নিপারের সাথে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্বটা ছিল হচ্ছে ই, ডিটাচমেন্ট সেটিং। তো তার মানে ইকুয়েশন আমাকে বলে দিচ্ছে, আচ্ছা ই প্লাস এস বাই টু হোল স্কয়ার বাই এম স্কয়ার, এই জিনিসটা কিন্তু একটা ভগ্নাংশ, তাই না? ভগ্নাংশের উপরে যে থাকে তাকে বলা হচ্ছে লব, আর ভগ্নাংশের নিচে যে থাকে তাকে হর। বলা হয় হচ্ছে হর। তো ভগ্নাংশের ক্ষেত্রে স্বাভাবিক নিয়ম হচ্ছে হরের মান আমি যত লবের মান যত বেশি আমি বাড়াবো তত ভগ্নাংশের মান কিন্তু বেড়ে যায়। যেমন 10 উপরে 10 নিচে 2 মান হচ্ছে 5। যদি আমি লবকে বাড়াই দিই 10 এর জায়গায় 20 লিখি, তাহলে 20/2 মান কত হবে? 10। তার মানে আমি যদি ভগ্নাংশের লবকে বাড়াই দিতে থাকি আমার কিন্তু ভগ্নাংশের মান বেড়ে যায়। তাহলে ই এবং এস, ই হচ্ছে ডিটাচমেন্ট সেটিং, ই আছে হচ্ছে ভগ্নাংশের লবের মধ্যে উপরে। তো এই অবস্থায় আমি যদি ডিটাচমেন্ট সেটিং এর মান বাড়ায় দিই 10 মিলিমিটার থেকে 15 মিলিমিটার করলাম, কিংবা 15 মিলিমিটার থেকে 20 মিলিমিটার করলাম, ই এর যদি আমি মান বাড়ায় দিই তাহলে নয়েল কি হবে বলতো? বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে, অবশ্যই বাড়বে, কারণ ই হচ্ছে লবের মধ্যে আছে। আর এস কি ছিল? এস ছিল হচ্ছে, মনে আছে এস কি ছিল? ওই যে ফিড। নিপার থেকে একটা এক্সট্রা ফিড। ফিড, অ্যামাউন্ট অফ ফিড। ফিড রোলার যতটুকু ফিড দিচ্ছে ওই যে 5 মিলিমিটার বা 7 মিলিমিটার, ওই অ্যামাউন্টটা হচ্ছে এস। তাহলে এসও যেহেতু ভগ্নাংশের লবে আছে, মূল ভগ্নাংশের লবে আছে এস, তার মানে কিন্তু আমরা এটা বুঝি যে ফিড যত বেশি বাড়াবো নয়েল কি হবে বলতো? বাড়বে। নয়েলও কিন্তু বাড়বে। তোমরা বলতে পারো হচ্ছে এস বাই 2 উপরে, মূল ভগ্নাংশের কিন্তু এস হচ্ছে উপরে আছে লব, সুতরাং এস এর মানও যত বেশি বাড়াবো আমার নয়েলের মান কিন্তু বাড়বে। আর হরে আছে হচ্ছে এম, তার মানে ফাইবারের লেংথ, লংগেস্ট ফাইবারের লেংথ। আর এম আছে হচ্ছে হরে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি ডিসিশনে আসি? ফাইবারের লেংথ যত বাড়াবো, ফাইবারের লেংথ নয়েল যত কম হবে। বাড়াবো নয়েল কিন্তু কম হবে। ব্যাস, এই 3টা লাইন। আমি আবারও বলছি, তার মানে বোঝা গেল যে যদি মেশিন ব্যাকওয়ার্ড ফিডে চলে, হ্যাঁ এই ইকুয়েশনের অ্যাপ্লিকেশন যেটা আমাদের মেশিনে, মেশিন যদি ব্যাকওয়ার্ড ফিডে চলে তাহলে ডিটাচমেন্ট সেটিং যত বেশি বাড়ানো হবে নয়েল তত বেশি বাড়বে। ব্যাকওয়ার্ড ফিডের জন্য কিন্তু মনে রেখো এই ফর্মুলাটা ব্যাকওয়ার্ড ফিডের জন্য। এস যত বেশি বাড়ানো হবে, এস যত বেশি বাড়ানো হবে নয়েলের পরিমাণ ততই বাড়বে। আর ফাইবারের লেংথ যত বেশি বাড়ানো হবে নয়েলের পরিমাণ তত কমবে। এই 3টা লাইন। 3টা লাইনের সাথে আমি আরেকটা লাইন যোগ করি, খেয়াল করো এই লাইনটাই আসলে বোঝার চেষ্টা করো, যেটা মূল লাইন যেটা অ্যাড করতে চাই আমরা। এস এর মান যদি বাড়াই, অর্থাৎ মেশিনের মধ্যে ফিড ম্যাটেরিয়াল যত বেশি বাড়াই নয়েলের মান কি হয়? বাড়ে। বাড়ে। আচ্ছা নয়েলের মান যদি বাড়ে তাহলে কি কোয়ালিটি ভালো হলো না খারাপ হলো হবে বলতো? ভালো হবে। ভালো হবে, কারণ আমি প্রচুর পরিমাণ শর্ট ফাইবার ফেলে দিচ্ছি। রিমুভ আগে, করে দিচ্ছি। হ্যাঁ প্রচুর পরিমাণ শর্ট ফাইবার রিমুভ করে দিচ্ছি, তার মানে নয়েলের পরিমাণ বেশি হওয়া মানে কিন্তু কোয়ালিটি ভালো হওয়া, ঠিক আছে। আর শর্ট ফাইবার যদি অনেক বেশি ফেলে দেই তাহলে আমার প্রোডাকশন কি হবে? অনেক শর্ট ফাইবার ফেলে দিচ্ছি, তাহলে প্রোডাকশন আউটপুট কি হবে? কমে লস যাবে। হবে। কমে কম যাবে। হবে, স্যার। হ্যাঁ ব্যাস, এই লাইনটাই হচ্ছে একেবারে পেরেক গেঁথে দেওয়ার লাইন। সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ফিডে আমরা ফিড যত বেশি বাড়ায় দিচ্ছি, ফিড যত বেশি বাড়ায় দিচ্ছি আমার নয়েল তত বেশি বেড়ে যাচ্ছে। নয়েল বেশি বেড়ে যাওয়া মানে হচ্ছে কোয়ালিটি ভালো হওয়া, আর কোয়ালিটি ভালো হওয়া মানেই প্রোডাকশন কমে যাওয়া। কথা কি বোঝা গেল? তাহলে ব্যাকওয়ার্ড ফিডের মূল লক্ষ্য কিন্তু হচ্ছে আমরা তখনই ব্যাকওয়ার্ড ফিড সিলেক্ট করব যখন আমরা কোয়ালিটির দিকে মূল মনোযোগ দিতে চাই। প্রোডাকশন আমাদের মূল ফ্যাক্ট না, আমরা মূল জোর দিতে চাই হচ্ছে এমফাসিস করতে চাই কোয়ালিটির উপরে। এই জন্যই হচ্ছে আমরা 8 নাম্বার টপিকে এই লাইনটা দেখাতে এবার বুঝো কিনা। এই যে দেখো, ব্যাকওয়ার্ড ফিড ব্র্যাকেটে লেখা হাই কোয়ালিটি, এই লাইনটা কি এবার বোঝা যাচ্ছে? জি স্যার। যে ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা কোয়ালিটি বেসড সিস্টেম, যে ব্যাকওয়ার্ড ফিডে আমরা এস এর মান যত বাড়াবো
নয়েল তত বেশি বাড়বে, নয়েল যত বেশি বাড়বে কোয়ালিটি ভালো হবে, যেহেতু প্রচুর পরিমাণ শর্ট ফাইবার বেশি ফেলে দিচ্ছি প্রোডাকশন কমে যাবে। ঠিক আছে, এই লাইনটাই হচ্ছে আসলে মূলত মানে আমাদের এই নয়েল থিওরির মূল প্রাপ্তি। এখন হচ্ছে আমি মোটামুটি আমার কথা শেষ, যদি প্রশ্ন থাকে এখন তোমরা একটু প্রশ্ন করো যে শেষের জিনিসগুলি, শেষের অ্যাপ্লিকেশন আমরা যেটা বললাম সেটা বোঝা গেল কিনা। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলো। কারণ নেটওয়ার্ক দুর্বল থাকলে হচ্ছে লিখেও জানা যাবে। ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড হুম, দুইটা ফিডই হয়। তোমার প্রশ্নটা আসলে আমরা শুনতে পাইনি, তুমি হচ্ছে আরেকবার চেষ্টা করো কিংবা চ্যাট বক্সে লিখে জানাও। আবার একবার বলার চেষ্টা করে দেখতে পারো, না হলে চ্যাট বক্সে লিখে জানাও। স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়েছে? না, অ্যাটেন্ডেন্স এখনো নেওয়া হয়নি, আমরা আপাতত প্রশ্ন নিচ্ছি। টাইম তো শেষ স্যার। না, আরো 8 মিনিট বাকি আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এম এর মানটা বাড়ালে স্যার নোয়েল পার্সেন্টেজটা কমবে কিভাবে স্যার? ফর্মুলা বলছে এটা, যেহেতু এম হচ্ছে ভগ্নাংশের হরে আছে, জি স্যার। ঠিক আছে, যেহেতু হচ্ছে এমটা ভগ্নাংশের হরে আছে, তাহলে এম এর মান যদি বাড়াই তাহলে নয়েল কি হবে, অবশ্যই কমে যাবে। যেমন ধরা যাক 10/2 ভগ্নাংশের মান হচ্ছে 5, আমি যদি দেই 10/4 ভগ্নাংশের মান হবে 2.5। ঠিক আছে, হরের মান বাড়ালে হচ্ছে ভগ্নাংশের মান কমে যাবে। আর কারো কোনো প্রশ্ন? কে জানি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড ফিড নিয়ে একটা প্রশ্ন করতে চেয়েছিল। স্যার আমাকে যদি একটু নয়েলটা বুঝিয়ে বলতেন স্যার। নয়েল, নয়েল হচ্ছে, হেই তুমি তো এটা হচ্ছে কি কইলা, এটা তুমি কি কইলা, এটা তুমি তো ইজ্জত মেরে দিছো একবারে। নয়েল হচ্ছে কম্বার মেশিনে ওই যে কি জানি ছিল না, সীতাকার বাপ কি জানি, আমার ওটা মনে পড়ে গেছে। নয়েল থিওরি পড়ে ফেলাইছে, নয়েল কিনা জানা। নয়েল হচ্ছে কম্বার মেশিন থেকে আমরা যে শর্ট ফাইবারটুকু ফেলে দেই, তো সেইটাকেই, সেই ফাইবার শর্ট ফাইবারটুকুকেই আমরা বলি হচ্ছে নয়েল। কম্বার মেশিন আমরা বললাম না যে অ্যারাউন্ড 15% ফাইবার আমরা ফেলে দিচ্ছি, তো ওই যে শর্ট ফাইবারটুকুকে আমরা ফেলে দিই তাদেরকে বলা হচ্ছে নয়েল। তবে তোমার প্রশ্নটি একটি বিভৎস প্রশ্ন, তারপরে যে তুমি সাহস করে প্রশ্ন করছো এটা ভালো, তোমার সে সাহসের আমি প্রশংসা করি, কিন্তু প্রশ্নটা খুবই জঘন্য প্রশ্ন হয়েছে। আর কারো কোনো প্রশ্ন? স্যার ই বাড়লে তো নয়েল বাড়বে। জি অবশ্যই, ই বাড়লে নয়েল বাড়বে। আর স্যার এস বাড়লেও নয়েল বাড়বে, কিন্তু এম বাড়লে হচ্ছে নয়েল কমবে। জি জি, কারণ ই এবং এস ভগ্নাংশের লবে আছে, এম হচ্ছে ভগ্নাংশের হরে। জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা প্রশ্ন ভাবতে থাকো, আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সের দিকে চলে যাই। তোমরা কোন সেকশন আসছো? 1 স্যার। টেক্সটাইল 1। শাকিল কই? আজকে শাকিলের কোনো আওয়াজ পাইলাম না। নেটের প্রবলেম স্যার। নেট প্রবলেম। বারবার বাইরে হইতেছি, ঢুকতেছি, আজকে ও খুবই আচ্ছা আচ্ছা, ঝামেলায় আছি, বৃষ্টি হইতেছে তো। ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, জোস কোশ্চেন ছিল, সত্যি কথা, এটা খুবই চমৎকার কোশ্চেন। নয়েল থিওরি পড়ে ফেলাইছে, জটিল জিনিস কিন্তু সে নয়েল বলতে পারতেছে না, এটা তো আসলেই চমৎকার কোশ্চেন। স্যার হ্যাঁ বলো। স্যার কিছু কিছু আইডি স্যার ঢুকতে পারতেছে না, ওদেরটা কি স্যার মেসেজ করে জানাবো নাকি হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের আচ্ছা সময় এক বলে কাজ দেব? করা যেতে পারে, যেহেতু আজকে এই নয়েলের প্রশ্নটা কে করছিল আজকে, নাম বলো তোর, কি নাম ওর, এটা কে করছিল? শাকিল? না শাকিল মনে হয় না। শাকিল আহসান স্যার। না স্যার আমি একটু পরে আসছিলাম তো, তাই আমি বুঝতে পারিনি। ও আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, কি নাম তোমার? স্যার শাকিল হাসান স্যার। আচ্ছা শাকিল হাসান, ঠিক আছে, তাহলে আজকে আমরা শাকিল হাসানের এই প্রশ্নের সম্মানে, ঠিক আছে, ওর সম্মানে আজকে আমরা সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, স্যার তাহলে প্রতিদিন এরকম একটা প্রশ্ন করার চেষ্টা করব আমরা। দেখো আল্লাহ আপনাকে চিরঞ্জীবী করুক। না, চিরঞ্জীব কেবলমাত্র আল্লাহ তাআলা, বাকি সবাই কেউ চিরঞ্জীব না। এই গুণ কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য। তুমি দীর্ঘায়ুর মানে দোয়া করতে পারো, হ্যাঁ, নেক দীর্ঘায়ু।
ঠিক আছে তাহলে আমরা মিটিংটা শেষ করছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম